দেশের পর্যটন শিল্প নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন পর্যটন বিশেষজ্ঞ তৌফিক রহমান। জনাব তৌফিক রহমান, আপনাকে সময় বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য একটি বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে। পর্যটন খাত আমাদের দেশের যেহেতু পরিবেশ নির্ভর, ইকো ট্যুরিজমের নির্ভর আমাদের পর্যটন খাত, সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে এফেক্ট করছে, চ্যালেঞ্জগুলো কি কি, ভবিষ্যতে কি হতে পারে? হ্যাঁ, বাংলাদেশ যেহেতু একটা কি বলবো যে একটা ভার্নারেবল জায়গায় তো আছেই ইন টার্মস অফ ক্লাইমেট চেঞ্জ, ইন টার্মস অফ ধরেন আমাদের যে নদী, আমাদের এখানে বাংলাদেশকে বলা হয় হাজার নদীর দেশ, তাই না? তারপর ধরেন একটু যদি বৃষ্টি হয়, সেই হিমালয়ে যদি বৃষ্টি হয়, এটা পুরোটা ফ্লো কিন্তু আমাদের এখানে এসে পড়ে। আপনার মনে আছে যে আমাদের এখানে যে ঘূর্ণিঝড় এসেছিল, আইলা এসেছিল, তখন কিন্তু আমাদেরকে কিন্তু রক্ষা করেছিল কিন্তু সুন্দরবন হচ্ছে একদম ঢালের মতো দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করেছে। তো এইটা আমাদের এখানে সবসময় আছে এবং একটু খরা, একটু বৃষ্টিতেই কিন্তু আমাদের কয়েকটা স্পট আছে খুব ক্ষতিগ্রস্ত হয়, যেমন কক্সবাজারও ক্ষতিগ্রস্ত হয়, সেন্ট মার্টিন খুব ক্ষতিগ্রস্ত হয়, সুন্দরবন খুব ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো আমাদের বড় বড় পর্যটন হ্যাঁ এগুলি সবগুলি বড় পর্যটন কেন্দ্র, আর প্লাস নদী তো আছে। তো আমি মনে করি যে ইদানিংকালে এক ধরনের সচেতনতা গ্রো করেছে। ধরেন সুন্দরবনে যারা কাজ করছে, যে বোটগুলি কাজ করছে, সেখানে বারংবার বলা হচ্ছে পর্যটকদের যে আপনারা এটা ট্র্যাশগুলি ফেলবেন না, আপনারা গাছ কাটবেন না, এখানে যে বন্য পশু পাখি আছে তাদেরকে হ্যাম্পার করবেন না। হ্যাঁ, এই যে তো একটা সচেতনতা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে এটা দেশের বৃহৎ পার্সপেক্টিভ আসলে এই কাজটা করা উচিত এবং প্রাইভেট সেক্টরের পাশাপাশি এখানে সরকারের একটা বড় ভূমিকা আছে, যেটা সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল সেন্ট মার্টিন ব্যাপারে। ক্যারিং ক্যাপাসিটি একটা খুব বড় বিষয়, এটাও কিন্তু জন্য কিন্তু আমাদের এই জলবায়ুর যে এই বিষয়টা ক্ষতিগ্রস্ত হয়, যে সুন্দরবনে একসাথে কয়টা জাহাজ যেতে পারবে, কতজন মানুষ বনে নামতে পারবে, সেন্ট মার্টিনে কতজন মানুষ যেতে পারবে। হ্যাঁ, এই যে তো ক্যারিং ক্যাপাসিটিগুলো আমাদের এখানে কিন্তু সে অর্থে গড়ে ওঠেনি। তো আমি মনে করি যে সামগ্রিকভাবে সরকার এটা নিয়ে ভাবছে। কিছুদিন আগে ইকো ট্যুরিজমের একটা সেমিনারও হয়েছে, সেখানে সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। তারাও বলেছেন যে আসলে আমাদের মেইন ট্যুরিজম প্রোডাক্ট কিন্তু আসলে ইকো ট্যুরিজমই, এবং এটাকে রক্ষার জন্যে তিনটা গোষ্ঠীকে এক হতে হবে। একটা হচ্ছে পর্যটক নিজে, তাকেও সচেতন হতে হবে। একটা হচ্ছে স্থানীয় জনগোষ্ঠী, ওদের কিন্তু একটা খুব বড় ভূমিকা। লোকাল কমিউনিটি, আমরা যাদেরকে বলি, কমিউনিটি কিন্তু অনেক কিছু করতে পারে, কমিউনিটি কিন্তু সেফ গার্ডের মতো কাজ করতে পারে। আর আরেকটা হচ্ছে সরকার মানে হচ্ছে পলিসি লেভেলে, মানে আমাদের এখানে প্রপার কোনো পলিসি নাই, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে যদি ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে যদি এক ধরনের পলিসি করা হতো যে এই জিনিস করা যাবে, এই জিনিস করা যাবে না, হ্যাঁ, এখানে কিন্তু অনেক ধরনের স্থাপনাও কিন্তু গড়ে উঠছে। হ্যাঁ, তো সেটাকেও একটা আমি মনে করি যে একটা প্ল্যানিং এর আওতায় নিয়ে আসা উচিত। যদি একটু যুক্ত করি, বিগত সময় আমরা দেখেছি পাহাড় কেটে রিসোর্ট তৈরি করা, সেগুলো গণমাধ্যমে এসেছে, কিংবা উপকূলে রিসোর্ট তৈরি করা। মাঝে মাঝে শুনবেন যে কক্সবাজারে বা টেকনাফে এই জায়গাটার মধ্যে মাঝে মাঝে কিন্তু পাহাড় ধস হচ্ছে, সিলেটের বিভিন্ন জায়গায় পাহাড় ধস হচ্ছে, সেটাও কিন্তু একেবারেই অনুমতিহীনভাবে আসলে কাজটা করা হচ্ছে। সেই জন্য আমরা বলছিলাম যে আসলে টোটাল আমাদের বাংলাদেশ ট্যুরিজমটাকে একটা মাস্টার প্ল্যানের মহাপরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে, এবং আসার কথা হচ্ছে মানে সরকারও এটা নিয়ে খুব দ্রুত ভাবছে, এবং বাংলাদেশে যে মাস্টার প্ল্যানের কাজ বেশ কিছু দূর এগিয়ে আছে, সেটা যদি প্রণীত হয় এবং অ্যাক্টিভেট হয়, প্রণীত হলেই শুধু হবে না, হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট যদি হয়, সেক্ষেত্রে হয়তো এক ধরনের শৃঙ্খলা ফিরে আসবে। মানে আমাদের এখানে ট্যুরিজমের সবচেয়ে বড় প্রবলেম হলো আমি দেখি যে শৃঙ্খলা, মানে আমাদের এখানে সেটা শৃঙ্খলা নেই। মানে আপনি বলতে পারবেন না যে কক্সবাজারে কয়টা হোটেল আছে, বা সেন্ট মার্টিনে কয়টা হোটেল আছে, বা এই হোটেলগুলি যে গড়ে উঠছে সেটাকে প্রপার কোনো জায়গা থেকে পারমিশন নেওয়া হয়েছে কিনা, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, কক্সবাজারে এত বড় বড় আমরা হোটেল দেখি, ওখানে কি আসলে প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে কিনা, ময়লাগুলি কোথায় যাচ্ছে, না পানি আসলে পানিগুলি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে এই বিষয়গুলি নিয়ে সমন্বিতভাবে যে কাজ যদি করি, আমার মনে হয় যে ক্লাইমেট চেঞ্জের যে একটা বিরূপ প্রভাব সারা পৃথিবী জুড়ে আছে, এবং বাংলাদেশের মতো ছোট দেশে তো এটার সম্ভাবনা আরও বেশি, তো সেটা কিছুটা হলে আমরা মিটিগেট করতে পারবো। আমরা দেশের অভ্যন্তরীণ যে পর্যটকরা আছে তাদের নিয়ে হামেশা কথা বলি, কিন্তু আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় উপায় হতে পারে পর্যটন খাত, যেহেতু আমাদের এখানে প্রকৃতির একদম অপার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা দেশের বাইরের পর্যটক টানতে কেন সক্ষম হচ্ছি না? চ্যালেঞ্জগুলো কি কি? একটা হচ্ছে যে সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে এখন পর্যন্ত ট্যুরিজমটা নেই, এটা হচ্ছে একটা বড় কথা, এটা হচ্ছে বড় সত্য কথা। সরকার হয়তো অন্যান্য অনেক বিষয় নিয়ে ভাবছে, কিন্তু পর্যটনের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, পর্যটনের মাধ্যমে যে এটা পৃথিবীর সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেশন সেক্টর, সবচেয়ে বেশি কর্মসংস্থান শিল্প, এর মাধ্যমে একটা দেশের উন্নত ভাবমূর্তি অর্জন করা যায়, সেগুলি নিয়ে এখন পর্যন্ত
খুব বেশি কাজ হয়েছে আমি বলবো না, বাট আসার কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল হয়েছে, যেটা হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। পর্যটন নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের বক্তৃতাও শুনেছি, তারা বলছে যে না, এই সরকারের পর্যটনটা হচ্ছে অনেক একটা বড় প্রায়োরিটি খাত, তারা সেখানে মানে গুরুত্ব দিতে চায়। আর বিদেশি পর্যটকরা যখন আসে একটা ডেস্টিনেশনে, তারা কিন্তু অনেক বিষয়গুলি ফ্যাক্টর বিবেচনা করে। একটা হচ্ছে ভাবমূর্তি। ভাবমূর্তিটা এমন একটা জিনিস যে আপনি আর আমি ইচ্ছা করলে একদিনে এটাকে উন্নত করে ফেলতে পারবো না, পজিটিভ করে ফেলতে পারবো না। এটার জন্য ইদানিংকালে আপনার সার্চ ইঞ্জিন আছে, সেখানে দেখতে পারবেন, মিডিয়া একটা বড় ফ্যাক্টর। সেখান থেকে ওরা আসলে জেনেই যায় যে বাংলাদেশে বিগত সময়ে হয়তো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, ন্যাচারাল ক্যালামিটি ছিল, অন্য সেফটির জায়গায় বা সিকিউরিটির জায়গায় একটু হ্যাম্পার আছে, এই বিষয়গুলি চলে যায়। এটার প্রতিফলন হলো যে সমস্ত ট্যুরিস্টরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, যাদেরকে আমরা ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিজ বলি, তাদের কিন্তু ট্রাভেল অ্যাডভাইজারি আছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ট্রাভেল অ্যাডভাইজারি দেয়, যেটাকে আমরা বলি ট্রাভেল অ্যালার্ট। সেই ট্রাভেল অ্যালার্টের মধ্যে উল্লেখ থাকে যে এই মুহূর্তে এই দেশটা সেফ, এই দেশটা সেফ না, এখানে তুমি না যাও ভালো, গেলেও তুমি খুব সাবধানে থাকবে, হোটেল থেকে বের হবে না, রিক্সায় চড়বে না, জনবহুল স্থানে যাবে না, শপিং মলে যাবে না, এরকম করে কিন্তু বলা থাকে। আপনাকে বলি আমি যে এখন পর্যন্ত ইউরোপের প্রায় সব দেশেই বাংলাদেশের উপর যে ট্রাভেল অ্যাডভাইজারিটা আছে সেটা এখনো বলবৎ আছে। ঠিক আছে, কোনো জায়গায় ট্রাভেল অ্যালার্ট নম্বর 3, কোনো জায়গায় ট্রাভেল অ্যালার্ট নম্বর 2। কিছুদিন আগে ইউএসএ তাদের ট্রাভেল অ্যালার্ট 3 থেকে 2 নিয়ে এসছে, জাপান সেটাকে মিনিমাইজ করেছে। কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলি যেখান থেকে ট্যুরিস্টরা জেনারেট করে, যেমন ইউকে, জার্মানি, স্পেন, ফ্রান্স, ইটালি, সুইডেন, এইসব দেশ থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট সারা পৃথিবীতে যায়। সেই সমস্ত দেশগুলিতে এখন ট্রাভেল অ্যালার্টটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটু কঠিনই আছে, হ্যাঁ, লেভেল 2 বা 3-তে আছে। আমি মনে করি যে এটা একটা মিনিমাইজ করা দরকার। ভাবমূর্তি উন্নয়নে সরকারকে কাজ করতে হবে, এইটা বড় ভূমিকা কাজ করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাকে বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন মেলা হয়, সেখানে অ্যাটেন্ড করতে হবে, আপনাকে রোড শোজ করতে হবে, ওই দেশের ভালো ভালো ট্রাভেল রাইটার যারা, ট্রাভেল ব্লগার যারা, তাদেরকে নিয়ে আসতে হবে, নিয়ে সেই ডেস্টিনেশনটা দেখাতে হবে যে না, আসলে বাংলাদেশ তোমরা যেরকম ভাবছো আসলে এরকম না, বাংলাদেশটা অনেক বেশি সেফ। অনেক ট্যুরিস্টের ইন্টারভিউ নিতে হবে, তারা বলবে যে না, আমরা তো বাংলাদেশ ট্রাভেল করছি, কই বাংলাদেশ তো ভালো, মানে এভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সেটা তো একটা বড় বিষয়, বিডা হয়তো চেষ্টা করছে তার মতো করে। কিন্তু ওই যে বৈদেশিক বিনিয়োগের, আমি মনে করি যে বৈদেশিক বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে ওই দেশের ট্যুরিজমটা প্রপার কিনা। মানে ট্যুরিজম বলতেই কিন্তু আমরা কিন্তু একটু অন্যরকম জিনিস ভাবি। মানে আমি বলি কি, ধরেন ট্যুরিজমের সাথে অনেক কিছু জড়িত। ঢাকা এয়ারপোর্টে একজন বিনিয়োগকারী এসে নামলো, সে দেখলো ঢাকা এয়ারপোর্টের অব্যবস্থাপনা, বা লাগেজ পেতে তার 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগলো, বা রাস্তায় বের হয়ে তার বিশাল ট্রাফিক জ্যাম, হোটেলে পৌঁছতে তার 2 ঘন্টা সময় লাগলো, হোটেলে পৌঁছালো, তারপর সে রেস্টুরেন্টে খেতে গেল, দেখা গেল ওখানে একটু ঝামেলা। মানে হোটেল, ট্রান্সপোর্টেশন, রেস্টুরেন্ট, এন্টারটেনমেন্ট, রাস্তার অবস্থা সব কিছু মিলেই তো আসলে ট্যুরিজম। ট্যুরিজমটা তো বিচ্ছিন্ন কোনো বিষয় না। ট্যুরিজম বলতেই শুধুমাত্র ওই লালবাগ ফোর্টে বেড়াতে গেলাম আর সুন্দরবনে বেড়াতে গেলাম, বিষয়টা তা না। ট্যুরিজমের অনেকগুলি এলিমেন্ট আছে, অনেকগুলি আপনি যে ডিসেক্ট করেন তাহলে অনেকগুলি ছোটো 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 অ্যাক্টিভিটিস আছে, সবগুলি মিলিয়ে আসলে ট্যুরিজম। তো আমি মনে করি যে একজন বিনিয়োগকারী তখনই আকৃষ্ট হবে যখন সে এখানে এসে নির্বিঘ্নে ঘুরতে পারবে, তার যে স্টাফরা আছে, তার যে টিমের মেম্বাররা আছে, তারা নির্বিঘ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, কোনো রকম হ্যাম্পার হবে না, সিকিউরিটি এবং সেফটির যে বিষয়টা তাদের মাথার মধ্যে আছে সেটা নিয়ে অনেক বেশি কাজ হবে, সেটা অনেক বেশি সেফ হবে। এইসব কিছু বিবেচনা করে তো মানুষ ইনভেস্ট করবে, তাই না? ইদানিংকালে কিন্তু প্রচুর দেশীয় বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করেছে। আপনি যদি কক্সবাজারে দেখেন, ওখানে প্রচুর আছে। সুন্দরবনের কথা বলি, 100-র উপরে একদম বিলাসবহুল জাহাজ হয়েছে। এক একটা জাহাজের মূল্য, টাঙ্গুয়ার হাওরে তো এখন তো 400-500 নাকি হয়ে গেছে। সুন্দরবনে তো এক একটা বোটের তো 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা করে খরচ হয়েছে। তার মানে দেশি বিনিয়োগ কিন্তু হয়েছে। সিলেটে দেখেন কত ভালো ভালো হোটেল হয়েছে, তাই না? ঢাকার আশেপাশে গাজীপুরের দিকে কত ভালো ভালো হোটেল, সবই কিন্তু বেসরকারি বিনিয়োগ হয়েছে। সো বেসরকারি বিনিয়োগকারীরাও যখন একটা আস্থা পাবে যে না, আমি বিনিয়োগ করছি, বিনিয়োগের টাকাটা উঠে আসবে, তখনও কিন্তু আস্তে আস্তে কিন্তু বিদেশিরাও আসবে যে না, এখানে তো দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে। ফলে আমি মনে করি যে এটা একটা সমন্বিত একটা প্ল্যানিংয়ের মানে অংশ। সেক্ষেত্রে একদম শেষ সময় আছে, 1 মিনিট আমাদেরকে বলবেন, সরকার তো বিভিন্ন বিষয়ে জোর দিচ্ছে, জলবায়ু পরিবর্তনের জন্য বরাদ্দ দিয়েছে, এই মুহূর্তে ট্যুরিজমকে নতুন করে চাঙ্গা করতে হলে সরকারের প্রাথমিক কি হওয়া উচিত? প্রথম হচ্ছে সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে ট্যুরিজমকে নিয়ে আসতে হবে। ভাবতে হবে যে ট্যুরিজমের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ট্যুরিজমকে ব্যবসা হিসেবে বিবেচনা করতে হবে, এন্টারটেইনমেন্ট হিসেবে না। আরএমজি যদি একটা ব্যবসা হয়ে থাকে, এর মাধ্যমে যদি বৈদেশিক মুদ্রা আনা যায়, ট্যুরিজম মাধ্যমে আনা যাবে, একই জিনিস আনা যাবে। 3 নম্বর হচ্ছে বরাদ্দ করতে হবে। আপনি যখন এই বাজেট বরাদ্দ যখন করেন, ট্যুরিজমে সবচেয়ে কম বরাদ্দ করেন, কিন্তু আপনি যদি ইনভেস্ট না করেন, প্রপার ইনভেস্ট না করেন, আপনি আসলে রিটার্ন পাবেন না। সো সেই অনুযায়ী আসলে বরাদ্দ করতে হবে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে স্কিল ম্যান পাওয়ারের খুব অভাব। এই স্কিল নিয়ে আসলে বড় করে কাজ করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ।
দর্শক, আমরা আলোচনা করছিলাম পর্যটন খাতের নানান সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পর্যটন বিশেষজ্ঞ তৌফিক রহমান।